লকআপ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে আশু। এসেই দরজা বন্ধ করে দিয়েছে। রুমের সকল জিনিসপত্র লণ্ডভণ্ড করে ফেলেছে। এদিকের জিনিস ওদিকে ছুঁড়ে মারছে। ধারালো জিনিসে শরীরে আঁচড় কেটে রক্তাক্ত করেছে। বাইরে দাঁড়িয়ে সকলে শব্দ শুনে ভয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আশুর মা, বোন, কাকি, কাজিন সবাই দরজা ধাক্কাচ্ছে। আশু কিছুতেই দরজা খুলছে না। সে এখন ছোটখাটো ধ্বংসের খেলায় নেমেছে। নিষ্কক্ষ ধ্বংস। এই দরজা যে খুলবে না এখন সে কথা সবাই ভালো করে জানে। আশুর সার্গেতরাও চুপটি করে দাঁড়িয়ে আছে। একটু আগেই ফুলের মালা পরিয়ে হৈ হৈ করে থানা থেকে বাড়ি অবধি এসেছে। আশু চুপচাপ ছিল। আশুর মা বারবার বলছে, ভগবান আমার গোপাল যেন শরীরে আঘাত না করে বসে। তুমি দেখো, ঘণ্টাখানেক পরেও দরজা না খুললে সবাই একে একে চলে যায়। থাকে শুধু আশুর মা আর বোন। আশুর মা কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ে। মুখে আঁচল গুজে বলতে থাকে, ভগবান আমার গোপালের কষ্ট কমাইয়ে দাও। আমার গোপাল কি এমন চাইছিল, তুমি তো দিলা না। গোপালের বাপ মরার পর থাইকা গোপালের ধৈর্যেই জীবন কাটাইয়া দিতেছি। মাইয়েদের বিয়ে দিয়ে দিছি। গোপাল ছাড়া আমার আর কেউ নাই। দুইটা সংসার বাইচে আছে আমার গোপালের মুখ চাইয়া। সব শেষ করে দিও না। আমার গোপাল রে সুবুদ্ধি দাও। বিথি বিরক্ত হয়ে বলে, মা, মরা কান্না বন্ধ করো তো। আগে দাদারে বের করো। ঘরতে বাহির হতে কও। পেটের দোষ আমার, পেটের দোষ। কে বলছিল ওরে বিধর্মী মাইয়েরে বিয়া করতে? ধর্মে সয় নাই। পাপ হইছে পাপ। ওই পাপের শাস্তি ভগবান ঠিক দিব। তোমার গোপাল পূর্ণ করেছে কবে মা? পাপের ঘোড়া একদিন পূর্ণ হবে, মিলিয়ে নিও। ভেতর থেকে সব শুনছে আশু। ঘরের অক্ষত থাকা শেষ ল্যাম্পটাও এক আচারে ভেঙে ফেলে ফ্লোরে বসে ওয়ালে পিঠ ঠেকিয়ে ফুঁসতে থাকে। পায়ের সামনে পড়ে থাকা ফুলদানিটায় লাথি দিয়ে গলা ফাটানো চিৎকার করে, ছাড়বো না কিছুতেই, ছাড়বো না তোকে পুরবি। এত বড় অপমান, তোর জন্য সব কিছু। আজ পর্যন্ত একটা ঘন্টা কেউ লকআপে রাখতে পারেনি। তোর বাপে আমার সাথে। বিচ্ছিরি চিৎকারে ঘরসহ যেন কেঁপে ওঠে। ওয়ালে মাথা ঠেকিয়ে বারবার বলতে থাকে, ছাড়বো না পুরবি, ছাড়বো না তোকে। তোকে এক রাতের জন্য হলেও আমার চাই, কিছুতেই ছাড়বো না তোকে। তন্দ্রাচ্ছন্ন আশু হঠাৎ চমকে ওঠে। কে যেন তাকে দুবার আশুদা বলে ডাকছে। কে ডাকবে? ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে কাউকে না পেয়ে আবার চোখ বুজে যাবে, তখনই আবার ডাকটা শুনতে পায়। মিষ্টি একটা মেয়েলি গলায় ডাকছে, আশুদা, ও আশুদা। এ গলা আশুর খুবই পরিচিত একটা গলা। ডাক অনুসরণ করে ভেন্টিলেটরের দিকে তাকায় আশু। দেয়ালের ফাঁক দিয়ে দুটো চোখ জলজল করছে। আশু ধরা গলায় বলে, লক্ষ্মী, এখানে কেন উঠেছিস? পা ভাঙার জন্য? আগে তো জানালাটা খোলো, তোমাকে তো দেখা যাচ্ছে না, তাই এখানে উঠেছি। তাহলে সেখান থেকেই দেখ। ভালো করে তো দেখতেই পাচ্ছি না। এইটুকু ফাঁক ফুকরে কি তোমার মতো এত বড় হাতি কি দেখা যায়? খোলো না জানালাটা। আশুর রাগ চোখে তাকায়, যার অর্থ, আমাকে হাতে ঢাকার সাহস কি করে হয় তোর? উঠে জানালার কাজ সরিয়ে আবার আগের মতো এসে বসে পড়ে। লক্ষ্মী জানালার তাক বেয়ে জানালা দিয়ে রুমে ঢুকে পড়ে। পুরো রুমের অবস্থা দেখে অবাক হবার ভান করে বলে, কতগুলো টাকা আবার শেষ করলে তুমি আশুদা? তুমি জানো এতগুলো টাকা হলে আমি কয়টা শাড়ি কিনতে পারবো? শাড়ি দিয়ে কি করবি? গলায় ফাঁস দিবি? তা দিব কেন? আমি কি সেকা খেয়েছি যে বেকা হয়ে 10 আঙুল জিহ্বা বের করে মুখটা তেরা করে মরার জন্য ফাঁস দিতে যাব? শাড়ি তো অঙ্গে জড়াবো। কি সুন্দরটাই না লাগবে আমাকে। তোমাকে সে দেখাবো, দেখে বলবে কেমন লাগে আমাকে। পরিস তো সবসময় লম্বা শার্ট প্যান্ট। আচ্ছা, কিনে দে মনে, এখন যা। যা মানে? আসলামই তো কেবল। কলেজ থেকে তুমি আসার কথা শুনে দৌড়ে বাড়ি আসছি। এসেই শুনি তুমি দরজা বন্ধ করে দিছো। জেঠিমা দরজার সামনে কান্তাছে। কেমনটা লাগে বলো তো? তোর বকর বকর বন্ধ হইলে যা। বন্ধ করব কিভাবে? আমি তো বকর বকর করতেই জানি না সুদা। দেখি দেখি, গলায় মালা দিয়েছো, সুন্দর লাগছে। একটা দুইটা তিনটা চারটা মালা। গাঁদা ফুলগুলো বাসি মনে হচ্ছে। বাসি ফুল তোমার গলায় দেওয়া একদম উচিত হয়নি। লালনকে আচ্ছা বকা দেব আমি। লক্ষ্মী আশুর গলা থেকে মালা খুলে নেয়। আশু রাগ চোখে তাকিয়ে থাকে লক্ষ্মীর দিকে। লক্ষ্মী, তোরে অনেকক্ষণ আগে যাইতে কইছি, এখনো যাস নাই? ভাগ্যিস তুই আমার বাপের কাকার ছেলের মেয়ে, নয়তো তোরে ধইরা আছাড় দিতাম। এ, একদিন তো কোলে নিয়েও দেখলে না আমার ওজন কত, আবার আছাড় দিবা? আমিও কি বলি, কোলে কি আর কোনো গুন্ডই নাই? এই, গুন্ডি যাবি তুই এখান থেকে?
আমার মাথা ঠিক নাই, কখন জানি তোর মাথা ফাটাইয়ে দেই। লক্ষ্মী গিয়ে সবগুলো জানালা খুলে দেয়, দরজাটাও খুলে দেয়। একটা ঝাড়ু আর বেলচা নিয়ে আসে, ওড়নাটা কোমরে গুজে ঝাড়ু দিতে থাকে। আশু লক্ষ্মীর কার্যকলাপ দেখছে। লক্ষ্মী কিছুক্ষণ পরপর আশুর দিকে তাকিয়ে দেখে আশুর চোখে আগুন জ্বলছে, তবে সেটা চাপা পড়া আগুন। লক্ষ্মী বাতাসও করবে না, আগুনের তেজও বাড়বে না। আশু নড়েচড়ে উঠে বলে, লক্ষ্মী, তোর কাছে বাংলা আছে? বাংলা মানে? বাংলা চিনিস না তুই, হারামজাদি? আমার টিমে থাকার তোর কোনো যোগ্যতাই নাই যদি বাংলা না চিনস। আমি কি বাংলা খাই তাই যে আমার কাছে থাকবো? দৌড় দে, মেথরপট্টি থাইকা 3 বোতল আনবি যা। সুরমারে আমার নাম কইলে দিয়ে দিব। আমি কি আশু যে গিয়ে সুরমারে বলবো, সুরমা বোতল নিয়ে ঘরে আয়? আমি লক্ষ্মী, সোজা গিয়ে অরুণের কাছে বলবো বোতল দিতে। যাইতে হব না তোর, রুম পরিষ্কার করে যা এখান থেকে, কামলি। লক্ষ্মী ভেঙচি কেটে সমস্ত ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে। জেঠিমার থেকে প্লেটে ভাত, ডাল, মাংস, ভাজা নিয়ে আশুর কাছে আসে। আশু বলে, খামো না আমি, নিয়ে যা ভাত। মানুষের কষ্টের দাম দিতে হয়। এত কষ্ট করে রান্নাঘর থেকে এত ভারী একটা থালা নিয়ে আসলাম, আর তুমি কষ্টের দাম দিবা না? ফেলনা মনে হয় আমারে? নাও ভাত খাও, তোমার বোতল আনতে লোক পাঠাইছি, আনুক। খিদে লাগে নাই? কয়েক লোকমা খাও। খাইবে না তো? না খাইলা কয়েকদিন পরে যখন থাকবো না, তখন বুঝবা কে তোমার যত্ন করে। কই যাবি? বারে, আমার বিয়ে দিবা না তোমরা? মুখে লজ্জা ফুটিয়ে বলে লক্ষ্মী। আশু চোখ গরম করে বলে, বিয়ের কথা আমারে বলো, লজ্জা করে না? যা, তোর বিয়ে দিলাম না। কি? তোরে বিয়ে দিলাম না? তোমার জন্য সারা জীবন আইবুড়ো থাকবো নাকি? ভরণ পোষণ তো সব আমিই দিমু, তাই না? আর ভালোবাসা, আদর্শ হাক? দূর শালি, দূর হতই, নইলে তুই থাক, আমি গেলাম। চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় আশু। লক্ষ্মী তাড়াতাড়ি সামনে গিয়ে 2 হাত দুদিকে দিয়ে দরজা আটকে দেয়। খালি পেটে থেকো না আশুদা, আমি এনেছি, ভাতটুকু খেয়ে নাও, আমি চলে যাচ্ছি। লক্ষ্মী দরজা ভেজিয়ে দিয়ে চলে যায়। এবার আশু ভাত খাবে। পেটের ক্ষুধার তাড়নায় হোক বা লক্ষ্মীর অনুরোধই হোক, সে খাবে। কোনোটাই অগ্রাহ্য করার শক্তি নেই তার। লক্ষ্মীকে আশুর পরিবারের একজন বলা যায়। আশুর অনেক কাজে লক্ষ্মী হেল্প করে। মাঝে মাঝে অনেক জঘন্য কাজেও লক্ষ্মীকে পরোক্ষভাবে ব্যবহার করা হয়, তা লক্ষ্মী বুঝতেও পারে না, অথবা বুঝলেও চুপ থাকে। যার দ্বারা এতটা সাপোর্ট পাচ্ছে তাকে সাহায্য করতেই হবে, সে কাজ ভালো হোক বা মন্দ। লক্ষ্মীর বাবা মারা যাবার পর থেকে আশুই তাদের 2 ভাই বোন আর মাকে দেখে আসছে। পরিবারের প্রতি আশুর টানটা বরাবরই একটু আলাদা রকমের। সব কিছুর আগে তার কাছে ইম্পর্টেন্ট তার পরিবার, বাকি সব কিছু চুলোয় যাক। সাজর বাড়ি থেকে বেরিয়ে এসেছে আশু, ভয়ঙ্কর অপমানিত হয়ে এসেছে সে। বাড়িতে বকুল ছাড়া কেউ ছিল না। সেই বকুল যার বিয়ে দিতে লাখ লাখ টাকা দিয়েছে, সেই বকুলই আজ তাকে যা নয় তাই বলেছে। নীতি দেখাচ্ছে নীতি। মায়ের সাথে এসে যখন টাকাগুলো নিয়ে গিয়েছিল, তখন কোথায় ছিল এই নীতি? মুখ থেকে মায়ের সাথে বধূ বের করছিল। মানুষ যে গিরগিটির মতো রং পাল্টায় তা আজ স্বচক্ষে দেখল আশু। যে মানুষগুলো স্বার্থের জন্য নিজেদের রং পাল্টায়, তারা সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর। সাপ যেমন বিষ ছড়িয়ে জীবন ধ্বংস করে, রং বদলানো মানুষগুলো তেমনি বিশ্বাস ধ্বংস করে। নিজের উপর ঘৃণা হচ্ছে এমন মানুষকে বিশ্বাস করেছিল সে। আশু ঘুণ্ড হতে পারে, টাকা নিয়ে কাজ করে, কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করে না। রাস্তায় এসে নিজের বাইকটাকে এক লাথি দিয়ে ফেলে দেয়। লালন দৌড়ে এসে বাইক তুলে দাঁড় করায়। মোটরসাইকেল কেন ফেললে গুরু? আগুন জ্বলছে আগুন। ইস, কি গরম, বলে লক্ষ্মী হাত দিয়ে মুখে হাওয়া করতে করতে পায়চারি করতে থাকে। লক্ষ্মী দিকে তাকিয়ে বাঁকা হাসে আশু, হাসির রেশটা মুখে লাগিয়েই রাখে। লালনকে সরতে বলে বাইকের উপর লম্বালম্বি শুয়ে পড়ে। হাঁটুর উপর হাঁটু তুলে মাথার নিচে 2 হাত ভাঁজ করে দিয়ে চোখ বন্ধ করে। লালন বৃত্তগুরুর পাশে নিজের বাইকে বসে থাকে। লক্ষ্মী 4 হাত জায়গার মাঝে পায়চারি করে। পূরবীর খবর জানিস লালন? ওর বাপে সারা দেশ খুঁজে বেড়াচ্ছে। খোঁজুক, আমি খুঁজব না। পাখি এরিয়ার মাঝে এলেই চিপকে ধরব। খুঁজবে না বলেও তো কতগুলো লোক লাগিয়েছ। লাগুক, পেলেও পাইতে পারে। লেগে থাকলে সমস্যা কি? কোনো সমস্যা না। লক্ষ্মী থামে, পায়ের রক হুট করে টনটন করে ওঠে। সেদিকে না ভেবে কোমরে 1 হাত রেখে বলে, পূরবীর কথা ভুলে যাও আশুদা। সেই মেয়ে এমনি এমনি পালাতে পারেনি, নিশ্চয়ই কারো হাত ধরে পালিয়েছে। তাছাড়া তুমি তো জোকের মাথায় বিয়ে করতে উঠে পড়ে লাগে।
দুইজন দুই ধর্মের হয়ে সংসার করাটা ইম্পসিবল বললেই চলে। না তুমি ধর্ম ত্যাগ করবে, না পুরবী ধর্ম ত্যাগ করবে। বিয়ে সাত সাতটা জনমের বন্ধন। এটা কোনো ছেলের খেলা নয় যে তুমি বিয়ে করে ছেড়ে দিলে। আমি সত্যিই পুরবীকে চাই। তুমি হিন্দু আর পুরবী মুসলিম। তুমি চাইলেও হয়ে যাবে। পুরবী তো তোমাকে চায় না। একটা বিয়ে শুধু দৈহিক এবং পারস্পরিক সম্পর্ক নয়, সমাজ এটা কখনোই মানবে না। ধর্ম কর্মকেও অস্বীকার করা যায় না। কিছুতেই ভগবান এটা মেনে নেবে না। পুরবীকে কতবার দেখেছিস লক্ষ্মী? বড্ড কোমল একটা মেয়ে জানিস, ধরলেই যেন মোমের মতো গলে যায়। একরাশ ভারী কালো চুলের বেনুনি, হাঁটার তালে তালে ধোল খায়। ঘোমটার আড়াল থেকে হরিণডাগর চোখ দুটো যখন ভয়ে ভয়ে তাকায়, পৃথিবীর সমস্ত আদর ঢেলে দিতে ইচ্ছে করে। রক্তজবা ঠোঁট দুটো যখন কেঁপে কেঁপে কথা বলে, তখন মনে হয় তার কথা শুনতে শুনতে সব ভুলে যাই। লম্বা পুষ্ট মায়াময়ী সেই দেহ আমার ঘুম হারাম করেছে। রাতে ঘুম হয় না আমার। স্বপ্নের ঘরে এসে ছিন্ন ভিন্ন করে দেয় আমায়। দীর্ঘশ্বাস ফেলে বলো, তার গুরু না পাগল হয়ে যায় পুরবীর জন্য। লক্ষ্মী মুখে ভেংচি কাটে। এ মোহ অতি সত্বর তোমার কেটে যাবে আশুদা। তোমার চোখে রংধনু খেলা করছে। যখন পৃথিবীর সূর্যতাপে উত্তপ্ত হয়ে যাবে অথবা রাতের আধার নামবে, তখন তোমার ঘোর কাটবে। রূপের মোহতে আটকে গেছো তুমি। তোমার চোখে পুরবীর সৌন্দর্য খেলা করছে। সেই সৌন্দর্য ভোগ করার লালসা তোমার রাতের ঘুম হারাম করেছে। পুরবী তোমার জন্য দুর্বল ব্যক্তি। আমরা তার পেছনে ছুটি, যা আমাদের জন্য পাওয়া দুর্লভ। তোমার ভেতরে পুরবীকে পাওয়ার জেদ বসে গেছে। যতক্ষণ তুমি পুরবীকে না নিজের করে পাবে, ততক্ষণ তোমার এই জেদ বহাল থাকবে। যেই তুমি পুরবীর সৌন্দর্য পেয়ে যাবে, সেই তুমি তাকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। কারণ তুমি যা চেয়েছিলে তা তুমি পেয়ে গেছো। তোমার অন্তত আমি এটুকু চিনি, ভগবান পুরবীকে শকুনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তিনি যা করে মঙ্গলের জন্যই করে। আশু লাফ দিয়ে বাইক থেকে উঠে দাঁড়ায়। তার চোখে আগুন জ্বলছে। পাশে একটা বাড়ির গেইটে লাগানো 100 পাওয়ারের এনার্জি লাইটের আলোয় আশুর মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। লক্ষ্মী মাঝে কোনো হেলদোল নেই। লালন ভয় পেয়ে গেছে। সে ভাবছে আজ তো লক্ষ্মী শেষ। যে করেই হোক তাকে আশুকে শান্ত করতে হবে। লালন দুহাত উঁচিয়ে বলে, গুরু, গুরু শান্ত হও। লক্ষ্মী না বুঝে কথা বলেছে। ছোট মানুষ, কলেজে পড়াশোনা করে, মাথাটা গেছে মনে হয়। ওই লক্ষ্মী, বেশি পকর পকর করিস তুই। এখানে কি, যা বাড়ি যা। 23 বছর বয়সে মেয়েদের 3-4টা বাচ্চা থাকে। ও কোন দিক দিয়ে ছোট? আমার শকুন ডাকে, সাহস কত বড় ওর! এই কলেজে পড়ার নমুনা। ওরে বলে দে আমার জন্য জ্ঞান দিতে না আসে। আমার জ্ঞান ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়।